আপনাদের বললে বুঝতে পারবো। এটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, মানে ব্যবসার একটা ইপি ফর্ম। মানে যখন আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করব, অনলাইনে এই ডাটাগুলো থাকবে। এই ডাটাগুলো ফিল আপ করার পরে তারা আমাকে এই পারমিশনটা দিবে। এখানে পারমিশন নাম্বার, পারমিশন ডেট থাকে মূলত। এখানে যে ডাটাগুলো থাকবে আমি আজকে বুঝাবো। ওই ডাটাগুলো অনলাইনে ফিল আপ করার সময়, মানে এক্সপোর্টের যখন পারমিশন নিতে যাব, ইএক্সপি টিএক্সপি সবকিছু করার পরে তখন আমার কি করতে হবে, এখানে ডাটা যেগুলো আছে এগুলো ফিল আপ করে দেন সাবমিট করলে দেন এরকম একটা পারমিশন কপি তারা আমাকে দিবে। এখানে বারকোড আছে, বারকোডটা কাস্টমসে স্ক্যান করে দেখবে যে এটা অরিজিনাল কিনা। আপনি যদি এটা ফেক বানিয়ে নিয়ে আসেন তাহলে এটা অবশ্যই ধরা খাবেন, কারণ এটা ফেকের কোনো অপশন নাই। এটা হচ্ছে বারকোড, স্বয়ংক্রিয় বারকোড কোড দিয়ে এটা ওভাবে জেনারেট হয়ে বের হয় অনলাইন থেকে। তো আশা করি জিনিসটা বুঝছেন। আচ্ছা, আমি প্রথম শুরু থেকে আসি। আমাদের এই এক্সপোর্ট পারমিশনের মধ্যে আমার, যখন এটা হচ্ছে এক্সপোর্ট পারমিশন আমি পাবো, তখন আমার এখানে দেখা যাবে কি একটা এক্সপোর্টের পারমিশন নাম্বার থাকবে। যেমন এটা থাকবে, ধরেন আইএইচ এত, ধরেন এটা হচ্ছে এক্সপোর্টের পারমিশন নাম্বার ধরলাম, সাপোজ আমরা। তো এক্সপোর্টের পারমিশন নাম্বার দিলাম একটা, ডেট দিলাম। এটা সিস্টেম থেকে অটোমেটিকলি বের হবে। এখানে এগুলো আমাদের, মানে আমরা চাইলে এখানে এগুলো হাত দিতে পারবো না, এগুলো অলরেডি সিস্টেম, মানে সিস্টেম থেকে এভাবে বের হবে। এক্সপোর্ট পারমিট নাম্বার, তারপর আপনার ডেট, এটা যে তারিখ পারমিশন দিবে আর কি, ওই ডেটটা চলে আসবে। তারপর এখানে কোম্পানির নাম চলে আসবে, জুন চলে আসবে। এটা যদি চট্টগ্রাম ইপিজেড হয় তাহলে সিপিজেড, আর যদি কর্ণফুলী ইপিজেড হয় তাহলে কেপিজেড, আর যদি ঢাকা ইপিজেড হয় তাহলে ডিপিজেড। ঠিক আছে, এটা এভাবে অটোমেটিক্যালি জুনটা চলে আসবে। ডেস্টিনেশন জুন, মানে এটা কোন জুনে পাঠাবে। এটা যদি লোকাল হয় তাহলে তো ডেস্টিনেশন জোন মানে ডিপিজেড থেকে কেপিজেড, কেপিজেড থেকে সিপিজেড, সিপিজেড থেকে ইউপিজেড মানে উত্তর ইপিজেড, বা আইপিজেড আদম জিপিজেড। হ্যাঁ, তারপর ডেস্টিনেশন এটা কোন জায়গায় যাবে। তারপর টাইপ অফ ক্যারিয়ার, মানে আপনার এটা কিভাবে, কিসের মাধ্যমে যাবে, এক্সপোর্টটা কিভাবে করব আমরা, বাই সিতে না বাই এয়ারে না লোকাল বাই রোডে। এটা যেহেতু আমি আপনাদের বুঝেছিলাম এটা এক্সপোর্টের শিপমেন্ট করছি, তো ওই জন্য এটা আমি সিতে রাখছি। ঠিক আছে, তারপর প্লেস অফ আনলোড, কোন জায়গায় গিয়ে এটা আনলোড হবে। পারমিট টিল ডেট, এটা 1 মাস সময় দিতে হয়, মানে যেদিন আপনি অ্যাপ্লাই করবেন ওইখান থেকে 1 মাস কাউন্ট করে দিতে হবে। ইনভয়েস নাম্বার, এটা তো আমাদের যা ইনভয়েস নাম্বার আমরা তা দিব। ইনভয়েস ডেট, আমাদের ইনভয়েস ডেট যা আছে তা দিব। এক্সপি নাম্বার, ওই আমরা যে এক্সপি নিছি লাস্ট ক্লাসে, ওই এক্সপি নাম্বার যেটা, ওই নাম্বারটা এখানে বসে দিব। এক্সপি ডেট, এক্সপি তো ওখানে যে ডেটটা থাকবে ওই ডেটটা বসে দিব। তারপর কনসাইনি, কনসাইনি নেম এখানে বসে দিব, কনসাইনি অ্যাড্রেস বসে দিব, ইনভয়েস ভ্যালু বসে দিব। ব্যাস, এত। এটা অনলাইনে, মানে ধরে নেন এটা অনলাইনে আমি ফিল আপ করতেছি, অনলাইনে ফিল আপ করার পরও তো এখানে ফর্মে এগুলো আসবে। ঠিক আছে, তারপর এই ডাটাগুলো যাওয়ার পর আসবে এইচএস কোড। আমাদের পণ্যের যে এইচএস কোডটা আমি যখন দিব তখন এইচএস কোডটা এখানে শো করবে। তারপর আমার প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি যে পণ্যটা এক্সপোর্ট করতেছি, যেমন আমি কি করতেছিলাম, টি শার্ট এক্সপোর্ট করতেছিলাম, তাহলে আমরা টি শার্ট দিলাম এখানে। কোয়ান্টিটি ধরেন আমাদের যত পিস, 2000, নেট ওয়েট যত থাকবে অত নেট ওয়েট দিয়ে দিব। তারপর আমার এফওবি ভ্যালু, যত ডলার থাকবে অত ডলার, এটা দেওয়ার পর এখানে শো করবে। ঠিক আছে, তারপর টোটাল এফওবি, মানে এখানে একটা থাকবে, এখানে দুইটা সেম থাকবে। তারপর আসেন টোটাল নেট ওয়েট, উপরে যেটা, এটা নিচে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এগুলা সিস্টেমিক্যালি চলে আসে। নেম অফ ব্যাংক,
আমার যে ব্যাংকের থ্রুতে আমি এক্সপোর্ট করতেছি ওই ব্যাংকের নাম, ওখানে ওই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে, এখানে চলে আসবে। তারপর এলসি নাম্বার, ওই আমরা তো এগুলো তো আমরা জানি, এগুলো আমরা শিখছি। এলসি নাম্বার, সেলস কন্ট্যাক্ট নাম্বার, আপনি যে যদি সেলস কন্ট্যাক্ট দিয়ে শিপমেন্ট করেন তাহলে সেলস কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আর যদি এলসি দিয়ে শিপমেন্ট করেন তাহলে এলসি নাম্বার দিবেন। তারপর টাইপ, আপনার কোন টাইপের এটা, এটা কি সেলস কন্ট্যাক্ট না এলসি? যদি এলসি হয় তাহলে এখানে এলসি সিলেক্ট করতে হবে, যে সেলস কন্ট্যাক্ট তাহলে সেলস কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউন মেনু থাকবে। তাহলে আপনি যখন এলসি নাম্বার দিবেন তখন এখানে এলসি সিলেক্ট করবেন, আর যখন সেলস কন্ট্যাক্ট দিবেন তখন সেলস কন্ট্যাক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ডেটটা বসিয়ে দিবেন। এন্টারপ্লয়ার এমপ্লয়ি এটা লাগবে না, নেম অফ ভেরিফাইং অফিসার, এটা ব্যবসার যে কর্মকর্তা ভেরিফাই করবে তার নাম চলে আসবে, তার কমেন্ট চলে আসবে। তারপর পারমিট যে অফিসার দিবে তার নাম চলে আসবে, তার কমেন্ট চলে আসবে। স্ট্যাটাস সেকেন্ড ভেরিফাই থাকবে ফার্স্টে, পরে পারমিশন দেওয়ার পর পারমিটেড বাই ব্যবসা, এটা আসলে তারপর আপনি এটা প্রিন্ট এটা ডাউনলোড করতে পারবেন, এই ফরম্যাটটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনার সিএনএফ কে দিয়ে আপনি এক্সপোর্টের জন্য প্রসিড হতে পারবেন। আচ্ছা, আমার এগুলো গেল, তারপর নিচে আসি। আর এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টে দেখেন কি কি অ্যাটাচ করতে হয়। কমার্শিয়াল ইনভয়েস, মানে একটা ইপি নেওয়ার জন্য, এক্সপোর্ট পারমিশনের জন্য কি কি ডকুমেন্ট লাগে। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএসপি, সেলস কন্ট্রাক্ট বা এলসি, কনজাম্পশন, আদার্স। আদার্স যদি প্রয়োজন হয় নাহলে দরকার নেই। তাহলে এখানের মধ্যে আসেন, এখন আমরা একটু দেখি যে আমরা কি কি জিনিস আয়ত্ত করছি। কমার্শিয়াল ইনভয়েস আমরা শিখছি, প্যাকেজ লিস্ট শিখছি, এক্সপি শিখছি, সেলস কন্ডাক্টিভিটি মোটামুটি আয়ত্ত করছি। কনজাম্পশন এটা আমরা শিখি না, এটা সিলেবাস আছে, ওটা আমি এর পরের ক্লাসে মনে আসবে, তখন এটা দেখে দিব কনজাম্পশনটা কিভাবে করব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই যাবতীয় ডকুমেন্ট যেগুলো অ্যাটাচমেন্ট করার এগুলো করে আমরা এই ইপিটা সাবমিট করে দিব। সাবমিট করার পর পারমিশন দিলে আমরা সিএনএফ কে এইগুলো সহকারে, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি, সেলস কন্ট্রাক্ট বা টিটি বা এলসি, তারপর কনজাম্পশন, এই সবগুলো একসাথে অরিজিনাল কপি সহ, এই ইপি কপি সহ একসাথে দিয়ে সিএনএফ কে দেওয়ার পর সে বিল অফ এন্ট্রি করবে। বিল অফ এন্ট্রি করার পরে তারপর আপনার এই আমার পণ্যটা এক্সপোর্ট যাবে। ঠিক আছে, আমার মানে ইপিজেড থেকে এক্সপোর্ট করার রুলস হচ্ছে এটাই। আর যদি এখন বলেন যে তাইলে বাইরের রুলস এরকম, বাইরের রুলস তো ব্যবসার মতো এরকম সিস্টেম, অনলাইন সিস্টেম নাই। ওরা কি করবে, যেমন বিজিএমই কি করে, ইউডি সিস্টেম যেটা, ওরা ওই সিস্টেমও সেম, একটা ইউডি নিয়ে, মানে ইউপির এগেনস্ট একটা ইউডি নিয়ে তারপরে ওই ইউডি কপিটা দিয়ে বাকি ডকুমেন্টেশন গুলো দিয়ে ওরা এক্সপোর্ট করে। ঠিক আছে, যেহেতু আমি ইউডির মানে এরকম সিস্টেমে কাজ এখানে দেখাতে পারতেছি না, তাই আমি এটা বলতে পারতেছি না বা আপনাদের শো করতে পারতেছি না। ব্যবসাটা শো করতেছি, ব্যবসার নিয়মের থেকেও ইউপিইউডি আরো পানির মতো সহজ। যারা ব্যবসার কাজগুলো পারে তাদের জন্য ইউপিইউডি একদম কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন বলেন, আপনাদের এখানে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থেকে জানাতে পারেন। কোয়েশ্চেন করেন। এই পিডিএফটা পাবো না? হুম হুম, অবশ্যই।
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়? কারো কোয়েশ্চেন না থাকলে আমি প্রসিড হতে পারি। কারো কি কোনো কোয়েশ্চেন নাই? ভাই আমার কোনো কোশ্চেন নাই, আপনি সামনে আগাতে পারেন। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই, সামনে আগান। সামনে এগানো রাত আসতে নাই তো, রাস্তা তো যে এগিয়ে গেছি। আচ্ছা, এখানে নিচে কিছু পয়েন্ট আছে দেখেন। দিস পারমিট ইজ ভ্যালিড ফর 30 days ফ্রম দ্য ডেট অফ ইস্যু। এটা যখন ইস্যু হয়, মানে আপনি যখন এটা মানে পারমিশন পাবেন, সেই দিন থেকে 30 দিন পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। 30 দিন পর কিন্তু আপনি এটা দিয়ে আর কোনো কিছু করতে পারবেন না। এটা কাস্টমসে গিয়ে যখন আপনি এই ইপিটা শো করবেন, তারা যখন স্ক্যান করবে, বারকোডটা স্ক্যান করে যখন সিস্টেমে নিবে কাস্টমসের, তখন এটা যখন ডেট, যদি ডেট না থাকে, এটা কিন্তু যখন স্ক্যান করবে তখন নিবে না। তখন এটা আপনাকে বলবে ওখানে, মানে সিস্টেমে, কাস্টমার সিস্টেমে শো করবে কি এটা এক্সপায়ার। তখন আপনাদের কি করতে হবে, আবার ব্যবসায় গিয়ে এটা এক্সটেনশন নিতে হবে। ওই জন্য মনে রাখতে হবে, যখন আপনি এক্সপোর্ট বা ইম্পোর্ট করবেন, তখন আপনার যেন এই ভ্যালিডিটি ডেটটা ওভার হয়ে না যায় ইস্যু ডেট থেকে। যদি ওভার হয়ে যায়, অবশ্যই ব্যবসাতে আবার অ্যাপ্লিকেশন করে এটা এক্সটেনশন করে নিবেন। ওখানে পর্যাপ্ত আপনি মানে ডিসক্রিপশনে ইয়া দিবেন তাদেরকে, মানে লিখিত ভাবে দিবেন যে আপনার কি কারণে এটা লেট হয়েছে, একটা এক্সপ্লেনেশন লিখে ওদেরকে দিলে ওই পরে ওনারা আবার এটাকে এক্সটেনশন বাড়িয়ে দিবে, আবার 1 মাসের জন্য বা 15 দিনের জন্য এক্সটেনশন করতে পারবে। আশা করি এখানে না বুঝার কিছু নাই, জিনিসটা খুব সহজ। আমরা একটু আমাদের সিলেবাসে চলে যাই। আচ্ছা, আমাদের ইনভয়েস প্যাকেজ সেলস কন্ট্রাক্ট এক্সপি ব্যবসা, আমি নেক্সট ক্লাসে এই তিনটা একসাথে করে ফেলবো, তাহলে একটু দ্রুত শেষ হয়ে যাবে। তারপর আমরা ডাইরেক্টলি বুকিং এ চলে যাবো। সিইও জিএসপি বিল্ড আপ তিনটা একসাথে করাবো। আর বুকিং অনলাইন অফলাইন এই দুইটা একসাথে, কন্টেনার এই তিনটা একসাথে করাবো, কারণ কন্টেনার মেজারমেন্ট সহ না জানলে বুকিংটা দেওয়া যাবে না। ওর জন্য আমি মনে হয় এক্সপোর্টের এই ইনভয়েস না প্যাকেজ রেডি করার সময় মেজারমেন্ট গুলো একটু দেখে ছিলাম শর্টকাটে। এটা একটু ডিটেলস ভাবে দেখে দিব কন্টেনার মেজারমেন্টটা কিভাবে করতে হবে। তারপর মানে আমাদের নেক্সট ক্লাসে ধরেন একটু মনে করে দিবেন আমাকে, যেন এই তিনটা ক্লাস আমি একসাথে করাই। তারপর এই তিনটা ক্লাস একসাথে করাই, মানে এই তিনটা একসাথে করাই সাবজেক্ট। হ্যাঁ, এই সাব সাবজেক্ট তিনটা, এই সাব সাবজেক্ট তিনটা একসাথে করে, তাহলে মোটামুটি আমাদের এক্সপোর্টের তিনটা ক্লাস, 3-4টা ক্লাস হলে এক্সপোর্টটা আমাদের শেষ হয়ে যাবে। তখন আমরা ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টের সাব সাবজেক্ট বেশি নাই, বা বেশি না থাকলে কি হবে, এখানে একটু ডিটেলস বেশি, সমস্যা নেই, এটা আমরা আস্তে ধীরে শেষ করবো, তাড়াহুড়া নাই। তারপর আমরা বাকিগুলো এভাবে এগোবো আর কি আস্তে আস্তে। তো ঠিক আছে, আপনাদের আমি ভিডিওটা পাঠিয়ে দিব, কোনো কোয়েশ্চেন থাকলে পরবর্তীতে আমাকে জানাই। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া ওই যে কনজিউম, হ্যালো, জি, শুনতেছি। জি ভাইয়া ওই যে কনজিউম স্টেটমেন্ট যেটা, ওইটা কি অল্প একটু আপনার ধারণা দেওয়া যাবে কি ভাইয়া এটা এই ক্লাস আছে ক্লাসে? তো আমাদের, এই যে ক্লাস আছে, দেখছেন? জি 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 জি, জি ভাইয়া এটা আমরা, দেখেছি দেখেছি। মানে হ্যাঁ এটা অল্প আমরা, একটু যদি 1 মিনিটের আচ্ছা একটা অল্প একটু ব্রিফিং দাঁড়ান, যদি আচ্ছা আপনি আচ্ছা দিয়ে আচ্ছা দিতেন। আচ্ছা, ওকে ওকে, দিচ্ছি দিচ্ছি। একটু দাঁড়ান, আমি একটা ওয়ার্ড ফাইল থ্যাংক খুলি। ইউ ভাইয়া, থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ জি, ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডে আসি। কনজাম্পশন স্টেটমেন্ট বা কনজাম্পশন শিট, ঠিক আছে? এটা আমরা দুই নামে চিনি। কমার্শিয়ালের ভাষায় এটা আমরা দুই নামে চিনি। হয়তো কমার্শিয়াল স্টেটমেন্ট জি বলে কেউ, আর কেউ কমার্শিয়াল, সরি, কেউ কনজাম্পশন স্টেটমেন্ট বলে, কেউ কনজাম্পশন শিট বলে। আচ্ছা গেল। জি। এখন আমি আসি, আমার একটা বক্স রেডি করি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিরিয়াল নাম্বার। জি আমি টি শার্ট এক্সপোর্ট করতেছি। টি শার্ট আমার প্রোডাক্ট হচ্ছে, টি শার্ট। আমি টি শার্টের একটা কনজাম্পশন করব। আচ্ছা, আমার 2 3 4। আচ্ছা, একটা আপনারা বলবেন আমাকে, আমার যতটা আইডিয়া আছে আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। একটা শার্ট বানানোর জন্য কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হতে পারে? আমি প্রথম বলি ফেব্রিক্স, তারপর বাটন, তারপর ইন্টারলাইনিং, তারপর ইয়ান বা সুতা, তারপর বলেন আর কি লাগতে পারে। থ্রেড লাগতে পারে ভাইয়া, থ্রেড, হুম। সুতা বা নিডেল, নিডেল তো সুই। না না না, এটাতে ইউজ হবে কি, একটা শার্টে কি কি থাকে? মূলত বাটন থাকে, আচ্ছা ফেব্রিক্স আচ্ছা, বুঝতে থাকে, পেরেছি সুতা বুঝতে থাকে। পেরেছি, জি জি জি। আর কি থাকে? তারপর হচ্ছে বক্রম কলারে, থাকে। কলারে যে ক্যাপটা থাকে। ওইটাকে ইন্টারলাইনিং বলে আর হ্যাঁ কি। হ্যাঁ, বক্রম। বক্রম। ও আচ্ছা আচ্ছা, ইন্টারলাইন। জি বুঝতে হ্যাঁ, হ্যাঁ। পেরেছি। তারপর আর কি লাগতে পারে? আমার তো মাথায় আসতেছে না আসলে। আচ্ছা, ধরলাম আইলেট লাগলো। তারপর আচ্ছা, জিপারও লাগলো। ঠিক আছে, ধরেন সাড়ে এটাতে জিপার ইউজ হয়েছে, হইতে পারে না হইতে পারে, এমনি হয়েছে আর কি, ধরেন, ঠিক আছে। এরকম জি জি এক্স ওয়াই জেড আরো কিছু আইটেম অ্যাড হয়েছে। এখন আসেন, আমার টি শার্ট হচ্ছে কত পিস? 200 পিস। এই 200 পিস পিএসএর টি পিস। শার্ট রেডি করতে আমার ফেব্রিক্স কতটুকু লাগছে? ধরেন ফেব্রিক্স লাগছে 200 ইয়ার্ডস, সাপোজ। বাটন লাগছে জি জি 30 পিস বা 300 পিস। তারপর ইন্টারলাইনিং লাগছে ধরেন প্রত্যেক শার্ট 1 পিস করে, ধরেন 2000 পিস। তারপর ইয়ান লাগছে সুতা ধরেন 400 ইয়ার্ডস। তারপর আইলেট লাগছে ধরেন 50 পিস। জিপার লাগছে 40 পিস। এটা লাগছে এত পিস, ঠিক আছে। এই যে এখানে ইয়ার্স এত 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 লিখছেন, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস জি হবে, জি। আরেকটা কলাম আমি করতেছি না, এমনি এখানে লিখে দিই। ধর এখানে লাগছে ধরেন 300 কেজি, ঠিক আছে। আচ্ছা, জি এটা হচ্ছে ধরেন 220 কেজি, শুধু 20 কেজি। তারপর এটা হচ্ছে ধরেন 100 কেজি। 400 ইয়ার্স এটা ধরেন 20 কেজি। এরকম প্রত্যেকটা একটা একটা কেজি আছে না, মানে মাপলে। জি ভাই। তাহলে ধরেন আপনি ওয়েট, ফেব্রিক্স, ওয়েট। আপনি হ্যাঁ ওয়াইটটা, আপনি ধরেন ফেব্রিক্স ইম্পোর্ট করছেন, ঠিক আছে। আপনি ফেব্রিক্স যখন জি জি ইম্পোর্ট করে আনছেন, ওই ফেব্রিক্স ইম্পোর্ট যখন করছেন, ওখানে কি থাকবে আপনার? আপনার বিল অফ এন্ট্রিতে আপনার লেখা থাকবে যে গ্রোস ওয়েট লেখা জি থাকবে। জি জি। তারপর নেট ওয়েট লেখা হ্যাঁ, থাকবে ওই ফেব্রিক্স এর, ঠিক জি আছে। ভাই। এখন জি ওই জি ওই বিল অফ এন্ট্রিতে সি নাম্বার থাকবে না? সি নাম্বার মানে জি জি। বিল অফ এন্ট্রি নাম্বার থাকবে না? ধরুন বিল অফ এন্ট্রি নাম্বার 3345 বিল এত। অফ এন্ট্রি নাম্বার। হ্যাঁ, বিল অফ এন্ট্রি নাম্বার এত, ডেট হচ্ছে এত, 5/2026। এই সি নাম্বার থেকে আপনি, মানে এই বিল অফ এন্ট্রি থেকে ফেব্রিক্স আপনার গ্রস ওয়েট আনছেন
4000 4000 ইয়ার্স ফেব্রিক্স আনছেন, বা 4000 আমি কেজি ধরলাম, হ্যাঁ 4000 কেজি, নেটওয়ার্ক ধরলাম 2200 কেজি। জি এখন এই সি নাম্বারের ফেব্রিক্স থেকে আপনি এখানে 300 কেজি খরচ করছেন, মানে এই 400, এই নেটওয়ার্ক 2200 গ্রোসটা ধরবো না, গ্রোস হচ্ছে ধরেন প্যাকেজিং সহ, ও আচ্ছা, আচ্ছা। প্যাকেজিং ছাড়া জি যেটা সেটা ধরবো। মানে আমার এই র ফেব্রিক্স আছে যে আপনার 2200 কেজি, এই 2200 কেজি থেকে 200। 300 কেজি আমি ইউজ করছি এই 200 পিস, 2000 পিস মাল বানানোর জন্য। ওই যে যে ও আচ্ছা, আচ্ছা। স্টেটমেন্ট আমি তাকে দিব, কাস্টমকে বলবো যে আমার এই 2000 পিস শার্টের জন্য আমি আমার ইম্পোর্টের এই সি নাম্বার থেকে এত কেজি ইয়ার্স আমি এখানে খরচ করছি। তখন আমার কাস্টমস এর জি বন্ডে কি করবে, আমার এসআই কোডাতে ঢুকে আমার ওই ইম্পোর্ট যেটা করছি ওখানে যে 2200 কেজি আছে, ওই 2200 কেজি থেকে সে জি জি এক্সপোর্টে সি নাম্বার দেখাই 300 কেজি মাইনাস করে দিবে, মাইনাস করে এটা আস্তে আস্তে একসময় গিয়ে এটা একদম 0 কেজিতে জিরো চলে যাবে, জিরো হয়ে যাবে। 0 কেজি জি হয়ে জি যাবে। যদি বুঝতে জিরো পারছি। না হয়, আবার এখানে হিসাব আছে বিল অফ এন্ট্রি যখন দেখবেন 700 কতদিন, হ্যাঁ মানে আপনার 365 2 বছর, একটা বিল অফ এন্ট্রি 2 বছর মেয়াদ থাকে। ওই 2 বছরের ভিতর যদি আপনি এই 2200 কেজি যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনাকে এই মামলা দিবে কাস্টমসে, কারণ আপনি এটা খরচ করতে পারেন নাই অন টাইমে। তখন আপনাকে কি করতে হবে, 730 দিনের ভিতর যদি আপনি এটা ইউজ না করেন ওইটা কাস্টমসে জব দিয়ে করতে হবে, এবং মালটা আপনাকে সবকিছু প্রমাণ স্বরূপ আপনার ফ্যাক্টরিতে দেখাতে হবে যে আমার এই মালটা আমার এই এখনো ইউজ হয় নাই বা এই কারণে ইউজ হয় নাই। তখন এটা আপনি চাইলে আবার বন্ডে আপনি অ্যাপ্লিকেশন করে ডেটটা বাড়ায় নিতে পারবেন, কিন্তু 730 দিনের ভিতর এই 2200 কেজি খরচ করতে হবে। আদারওয়াইজ কাস্টমার মনে করবে যে আপনি এই মালটা এনে বাইরে বিক্রি করে দিচ্ছেন, এটা আপনি আপনার এক্সপোর্টে ইউজ করেন নাই। বুঝতে পেরেছি। বুঝতে পারছি? আমি শর্টকাটে বুঝে জি দিছি, জি তারপরে আরো ডিটেলস যদি জানার থাকে তাহলে আমাকে জানিয়ে জি দিন। ভাইয়া। ওকে ভাইয়া, আমার একটা হুম, মানে আজকে একটা আপনার অডিটে গেলাম একটা কোরিয়ান হুম, একটা কোম্পানিতে। তো তাদের একটা ম্যানুফ্যাকচারিং মানে এমব্রয়ডারি কোম্পানি আর কি। হুম, তো আমি একটু একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম আর কি, শর্টকাটে, হুম, জাস্ট আপনার বেশি সময় নিব না। জি জি, সেটা হচ্ছে যে ওনারা জাস্ট এমব্রয়ডারি করে আপনার বিভিন্ন হুম, শার্ট বা ক্যাপ এগুলোর উপরে, ব্যাক টু হুম, ব্যাক এলসির মাধ্যমে। তো হুম, ওনারা দেখলাম যে বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে আপনার হুম, টাকাটা পেমেন্ট করে উঠায় নিয়ে হুম, আসে। হুম, হুম, হুম। তো তো বিল অফ এক্সচেঞ্জ ছাড়া কি আর অন্য কোনো আপনার চ্যানেল আছে যে ব্যাংক থেকে টাকা নিয়ে আসা, নাকি যদি শুধুমাত্র লোকাল হয়, একমাত্র যদি লোকাল জি হয় জি তাহলে বিল অফ এক্সচেঞ্জ লোকাল, অবশ্যই আমাদের লাগবে। লোকাল। হ্যাঁ লোকাল হলে বিল অফ এক্সচেঞ্জ অবশ্যই লাগবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। আর যদি ফরেন হয় তখন সেক্ষেত্রে আপনার এই জি বিএল দিয়ে, বিএল জি বিল অফ জি লোডিং ব্যাংকের আপনার এনওসি দিয়ে আপনার পেমেন্ট রিলিজ করা যায়। কিন্তু আপনার ও আপনারা ক্লাস করছেন যে তখন আমি মেবি বুঝেছিলাম, কারণ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বুঝিয়েছি। এলসি তে আমি একটা লোকাল এলসি যখন দেখেছিলাম, আপনাদের এই লোকাল এলসিটা একটু খুলি, আপনার স্ক্রিন দেখতেছেন কিনা একটু বলিয়েন। এটা হচ্ছে লোকাল এলসি, জি হ্যাঁ জি আমি লোকাল দেখি। এলসি তে দেখেন জি স্পষ্ট আমি এখানে মেনশন করে দেখেছিলাম যে আপনার ফুল সেট ট্রাক রিসিভ চালান ডস এন্ডোস মেটেরিয়াল বাম সেট অফ ট্রাক, এটা না, এটা গুলো চালান ট্রাক অফ রিসিভ মাস সিল এন্ড সাইন চালান। ইয়াতে আসে না, ইয়াতে আসতেছে না, রেকর্ডে আসতেছে না। আচ্ছা আচ্ছা, শো করতেছে। এখন হ্যাঁ হ্যাঁ জি এখন শো করতেছে। হুম হুম। জি জি এই দেখেন, জি all documents must be signed local mutual অল bank terms and ডকুমেন্টস। negotiation should be endorsed the site জি original। জি এখানে ড্রাফট যেটা, এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ কে ড্রাফট বলে, ড্রাফট ড্রাফট। জি ঠিক জি আছে, এখানে আবার আরেকটাতে আছে জি আমি দেখাই, বেনিফিশিয়ারি সার্টিফিকেট তো লাগবেই, ইনভয়েস ফুল সেট অফ ট্রাক জি রিসিপ্ট, তারপর ডেলিভারি চালান, ট্রাক রিসিপ্ট ডেলিভারি চালান, ডেলিভারি। এগুলো লাগবে হ্যাঁ এন্ডোর্স। আমি ওনাদের ডেলিভারি চালানটা দেখেছিলাম, ডেলিভারি চালান, তারপর হচ্ছে ওনাদের বিল অফ এক্সচেঞ্জ, আর হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির কপি, আর সাথে হচ্ছে ওনারা ব্যাট রিটার্ন, আর হচ্ছে ব্যাট রিটার্নের যে আপনার হ্যাঁ ওই এই ওই যে ব্যাট এখানে যেমন রিটার্নের যে এখানে একটা লেখা থাকে মূসক, মূসক 6.3 সার্টিফিকেট অরিজিনাল এন্ড কপি টু বি হ্যাঁ সাবমিটেড হ্যাঁ টু দ্য ব্যাংক বিফোর হ্যাঁ হ্যাঁ ওই এক্সপোর্টিং। যে মুসুক 6.3 ছিল, সাথে হচ্ছে ব্যাট রিটার্নের কপি ছিল, আর হচ্ছে ওনার ওই যে ব্যাট যে কেটেছে ওইটার এগেনস্টে উনি চালান দিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু উনি ফাইল করে রেখেছিলেন। হুম তো হুম, আপনাকে আর কি ওই যে একটু ডিস্টার্ব করলাম।
না না, সমস্যা নাই, অবশ্যই মনে কিছু অবশ্যই জিজ্ঞেস করবেন। দাদা, এটা কোনো কথা না, যেটা আমি ওই জানার যে দরকার আপনার ওটা দিব। ক্লাসটা করার পরে ভাইয়া আমি ওই মানে গার্মেন্টস এর এই রিলেটেড যে প্রবলেম গুলো আগে ফেস করতাম, হুম। এখন আলহামদুলিল্লাহ এখন আর ওই প্রবলেম গুলো আর কি আমার হচ্ছে না। তো না না, প্রবলেম সমস্ত ফেস করলে থ্যাংক ইউ তো আমি আপনাকে। আছি, আমাকে ফোন করবেন, আমি তো অলওয়েজ থাকি। জি। ফোন করবেন, যদি ফোনে না হ্যাঁ হ্যাঁ। পান বা কোনো কারণে আমি বিজি থাকি, যেমন আমি অনেক শিপমেন্ট থাকে, কাজে কর্মে ব্যস্ত থাকলে আমি জি কিন্তু পরে আবার ঠিক জি জি ঠিকই রেসপন্স করে দিই। ঠিক আছে। জি 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 জি, না আপনি খুবই আন্তরিক, খুবই আন্তরিক, খুবই হ্যাঁ, আন্তরিক। ধন্যবাদ, আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্টটা দেওয়ার জন্য সবসময়। অনিক পাল জি রাইস। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অনিক ভাই কিছু বলবেন? অনিক ভাই কিছু বলবেন? না না, শুনতেছি আপনাদের কথা। না না, হাত দিছেন যে, ওই জন্য বললাম। না, এমনি দিলাম আর কি। ও, আচ্ছা আচ্ছা। না, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। হুম। আচ্ছা মমিনুল ভাই, আপনার ওই, আশা করি আপনার মানে প্রশ্নটা শেষ হয়েছে না, আর কিছু বলা আছে? জি জি আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার হয়ে গেছি। ওকে থ্যাংক ইউ, ওকে ওকে। থ্যাংক ইউ। আর কারো কিছু বলার থাকলে বলেন। আমি কোথা থেকে কোথায় চলে গেছি, এলসিতে চলে গেছি। সমস্যা নেই, এখানে একটার সাথে একটা কিন্তু সংযুক্ত, আমাদের সবগুলো ডকুমেন্টেশন কাজকর্ম একটার সাথে একটা সম্পৃক্ত। আমি যখন আচ্ছা কনভেনশন ভাইয়া ক্লাস একটা নিব তখন আচ্ছা ভাই আপনাদের। একটা কথা। জি। আচ্ছা নয়ন ভাই, একটা কথা জানতে চাচ্ছি। হুম। হ্যালো। জি জি, বলেন না, শুনতেছি তো। বলছি যে যেসব শিপে আপনার ডাইরেক্ট শিপমেন্ট করে, মানে হুম। ওইসব জাহাজে কি আপনার কি ট্রান্সশিপমেন্ট হওয়ার পসিবিলিটি আছে বা পার্সিয়াল শিপমেন্ট? ডাইরেক্ট হলে কখনো ট্রান্সশিপমেন্ট হবে না, কারণ আপনি বিএলএ দেখবেন তো। ট্রান্সশিপমেন্ট হবে? আপনি বিএলএ ও দেখতে লেখা পারবেন। থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ও বিএলএ আচ্ছা, দেখবেন ওখানে যে লেখা আপনি। লেখা থাকে। হ্যাঁ, বিএলও দেখবেন, আপনার অনলাইন অনলাইন ট্র্যাকিং করলেও দেখবেন। অনেক মাধ্যম আছে দেখার। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট শিপমেন্টটা এলসি তে কেমনে দেখা যায়, মানে কেমনে বুঝবে যে ডাইরেক্ট শিপমেন্ট হচ্ছে? এলসি তে বুঝবেন না তো, এলসি তে তো ট্রান্সশিপমেন্ট নট অ্যালাউড লেখা থাকলে আপনি ওটা হ্যাঁ হ্যাঁ। দেখতে পারবেন। আর যদি আপনার এলসি তে বোঝার সুযোগ নাই, আপনি যে শিপিং লাইনের মাধ্যমে মাল পাঠাবেন ওই শিপিং লাইন থেকে শিপমেন্ট অ্যাডভাইসটা নিয়ে নেবেন। ওখানে পোর্ট অফ লোডিং থেকে শুরু করে একদম পোর্ট অফ আনলোডিং, মানে ইটিডি ইটি সব কিছু নিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা কখন এখান থেকে ছাড়ছে এবং ওখানে কখন গিয়ে পৌঁছাবে, এটা তাহলে মাঝখান দিয়ে ওটা কোনো ডাইরেক্ট ট্রান্সশিপমেন্ট শিপমেন্ট, আছে কিনা। মানে আর ডাইরেক্ট ট্রান্সশিপমেন্ট না হলে ডাইরেক্ট হ্যাঁ শিপমেন্ট ওটা? হ্যাঁ হ্যাঁ, ও ডাইরেক্ট আচ্ছা শিপমেন্ট। ঠিক আছে। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি মানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওটা হচ্ছে ওই ট্রান্সশিপমেন্ট হলে কি কি প্রবলেম স্যার? আসলে একটা শিপমেন্টে যদি ট্রান্সশিপমেন্ট প্রডিউস হয়, যেমন ধরেন বাংলাদেশ থেকে কোনো প্রবলেম নেই, কোনো চিটাগং প্রবলেম থেকে নাই, আমরা লোড করলাম। কোনো প্রবলেম নাই। ট্রান্সশিপমেন্ট হলে একটু খরচ কম হয়, আর যদি ডাইরেক্ট শিপমেন্ট হয় একটু খরচ বেশি, এটাই আর কিছু না। আর একটু ব্যাংকে সময় কোনো বেশি লাগে। প্রকার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় কি? না 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 না, ট্রান্সশিপমেন্ট হলে একটু পেমেন্ট কম লাগে, মানে চার্জ কম লাগে এবং একটু সময় বেশি লাগে। আর ডাইরেক্ট শিপমেন্ট হলে একটু টাকা বেশি লাগে, একটু সময় কম লাগে, এই আর কোনো পার্থক্য নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, তাহলে আর কারো কিছু বলার না থাকলে আমি ক্লোজ করতে পারি। আচ্ছা, আমি ক্লোজ করে দিচ্ছি তাহলে।